আর আজকে আমরা পড়ব হচ্ছে থার্ড স্টেজ, যেটাকে বলা হয় বিল্ডিং। সো দিস স্টেজ কভার্স দ্য রাইজ অ্যান্ড ফল অফ দি উমাইয়াদ ডাইনেস্টি। ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ, মানে হচ্ছে মানে ওরা হচ্ছে ইয়া ওয়াইজ যাইতো, মানে রাজবংশ মানে মানে হেরিডিটারি রুল থাকে, এক্স্যাক্টলি বাবা ভাই এগুলা। তো তারা ইসলামিক ইয়া চেঞ্জ করে, এখানে আমরা পড়বো যে তারা খিলাফত থেকে কিংশিপে নিয়ে গেছে ঠিক আছে। সো এই উমাইয়াদ ডাইনেস্টি যারা মানে এদের শুরু এবং শেষ পর্যন্ত যে পিরিয়ডটা, হ্যাঁ, এটাই হচ্ছে থার্ড স্টেজের পিরিয়ড, ঠিক আছে। স্টেজ কভার্স দ্য রাইজ অ্যান্ড ফল অফ দি উমাইয়াদ ডাইনেস্টি। দ্য উমাইয়াদস ওয়্যার ইন পাওয়ার ফর অ্যাপ্রক্সিমেটলি 1 সেঞ্চুরি, মানে 100 বছরের জন্য তারা পাওয়ার ছিল। আর কেউ না বুঝলে কিন্তু বলবেন কিন্তু, হ্যাঁ। এক্সটেন্ডিং ফ্রম দ্য ডেট অফ দ্য, এই যে শুরু হয়েছে কোথায়, এইটা লাস্ট অফ দ্য রাইচাস ক্যালিফস অথবা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু in 1661 and the ascendancy of the founder of the Umayyad dynasty, Caliph Muawiyah ibn Abi Sufyan। মানে ওখান এই সময় থেকে শুরু হয়েছে, মানে শেষ খলিফার শেষ মৃত্যু, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু, এবং এই উমাইয়াদ ডাইনেস্টির যে ফাউন্ডার সে হচ্ছে খলিফ মুআবিয়া ইবন আবি সুফিয়ান। উনি মানে ইয়াতে পাওয়ারে আসার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আন্টিল দ্য লাস্ট অফ দ্য উমাইয়াদ ক্যালিফস অ্যাট দ্য মিডল অফ দ্য 8th century CE। দ্য পিরিয়ড ওয়াজ মার্কড বাই গ্রেট সোশ্যাল আনরেস্ট। এইখানে অনেক সোশ্যাল আনরেস্ট মানে হচ্ছে মানে একটা অরাজকতা ক্রিয়েট হয়েছে, ওই যে মানে আশেপাশে সব মানে কি বলে অশান্তি টাইপের সোশ্যাল আনরেস্ট হয়েছে, মানে গ্রেট ট্রাবল। দ্য উম্মা ডিভাইডেড ইন্টু ভ্যারিয়াস সেক্টস অ্যান্ড ফ্যাকশনস, ঠিক আছে। সেক্টস মানে হচ্ছে মেইন স্ট্রিম থেকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ব্রাঞ্চে চলে যাওয়া, আর ফ্যাকশন হচ্ছে একটা বড় দলের মধ্যে ছোট একটা দল করা। দ্য ক্যালিফেট ওয়াজ কনভার্টেড ইন্টু আ কিনশিপ, বললাম না। Many new practices were introduced, some of which were haram. The scholars refused to sit in the audience of the caliphs. এর আগের পিরিয়ড আমরা কি জানতাম, খলিফার ইয়াতে অনেক ক্যালিফসরা থাকতো না, মানে কি বলতেছে, মানে খলিফার ইয়াতে অনেক স্কলার্সরা থাকতো না, ওই ওদের রয়্যাল কোর্টে বা রাজ যে কি বলে এটাকে, যেখানে তারা বসে, হ্যাঁ, রাজ দরবারে। কিন্তু এখন স্কলার্সরা আর ওখানে বসা শুরু করছে, এই কি হারাম জিনিস নিয়ে আসা শুরু করছে, তো এইটা তো স্কলার্সরা মানে নিতে পারে না। তো ওই জন্য স্কলার্স কি করলো, যে রিফিউজেস ইন দ্য অডিয়েন্স অফ দ্য ক্যালিফস অ্যান্ড ইনফ্যাক্ট ফ্লেড, পালাই গেছে টু আউটলাইং এরিয়াস। মানে আউটলাইং এরিয়াস মানে হচ্ছে কি, মানে ক্যাপিটাল থেকে দূরে, মানে আউটলাইং কীভাবে বোঝাই, আউটলাইং মানে হচ্ছে সিচুয়েটেড ফার ফ্রম দ্য সেন্টার, রিমোট, ডিস্টেন্ট, দূর দূরান্ত চলে গেছে ক্যাপিটাল থেকে, মেইন শহর থেকে বা যেখানে বসতো, ঠিক আছে, টু অ্যাভয়েড কনফ্লিক্ট অ্যান্ড কনফিউশন, ঠিক আছে। আচ্ছা, so far as Islamic law and evolution of madhabs are concerned, this period is noteworthy for three main trends. Okay, fine. In the first place, there was a notable increase in the number of ijtihads. এই ট্রেন্ডে ইজতিহাদ কেন হবে না, মানে কেন বেশি হয়েছে, কারণ এখন ওই যে স্কলার্স এত সব এক এক জায়গায় ছড়ায় ছিটায় পালাই গেছে, মানে ফিতনা থেকে বাঁচাবো ভাই, এখানে থাকবো না। তখন ইজমা কঠিন হয়ে গেছে না, ইজমা সবাই একত্রিত হবে কীভাবে, আমাদের মতো জুম কল নাই, আর হচ্ছে ফ্লাইট দিয়ে আসতে পারবে না, ফিজিক্যাল বা ভার্চুয়াল কিছুই নেই। সো এই জন্য কী হয়েছে, ইজমার কমে এই নাম্বার অফ ইজতিহাদ, তখন আলেমরা নিজেদের ইজতিহাদ অনুযায়ী মানে ডিপেন্ড করছে, কারণ যেহেতু ইজমার ইয়াটা, এই যে সিন্স ইজমা বিকাম মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট ফলোয়িং দ্য ডিসপার্সাল অফ স্কলার্স টু আউটলাইং এরিয়াস অফ দ্য ক্যালিফেট. Secondly, the narrations of hadith became widespread and there was an increasing tendency towards fabrication hadith. আরও বেশি হাদিস কোট করা শুরু করলো মানুষ, ন্যারেশন করা, এবং মানে এটার সাথে কি আসলো, ফ্যাব্রিকেশন, মিথ্যা জাল হাদিস হওয়ার টেন্ডেন্সিটাও বেড়ে গেল। ফাইনালি দ্য পিরিয়ড মার্ক দ্য ফার্স্ট অ্যাটেম্পটস এট কম্পাইলেশন। এখন এসে ফেক কম্পাইল করা শুরু হয়েছে, এতক্ষণ কিন্তু এর আগে কিন্তু কোনো জায়গায় কম্পাইল করা হয়নি, ঠিক আছে। এর আগে কিন্তু সাহাবারা কম্পাইল করে নাই, তারা হাদিস নিয়ে ছিল, হাদিস কম্পাইল হয়তো বা করছে কিন্তু ফিক কম্পাইল করেনি। এখন এইখানে এসে ফার্স্ট কম্পাইলেশন অফ শুরু হয়েছে। ফাইনালি দ্য period marked the first attempts at the compilation of fiqh which was aimed at preserving the ijtihads of the সাহাবাদের ইজতিহাদ মানে হচ্ছে, ইজতিহাদ মানে আমরা লাস্ট ক্লাসে আমরা পড়লাম, যেটা হচ্ছে কি কোনো মানে ইসলামিক ল সোর্স থেকে কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার ইস্যুর হুকুমটা কী হবে সেটা বের করে নিয়ে এসে অ্যাপ্লাই করা। সো ওই সাহাবাদের ইজতিহাদটাই হচ্ছে মানে কি সোর্স, মানে আমাদের জন্য একটা আইডিয়াল কিছু না, আদর্শ জিনিস না, যে সাহাবারা কীভাবে এভিডেন্স থেকে বের করে ইজতিহাদ করছে। তো এই সাহাবাদের ইজতিহাদগুলো প্রিজার্ভ করার অ্যাটেম্পট, মানে এই প্রিজার্ভ করার উদ্দেশ্যে তারা ফার্স্ট অ্যাটেম্পট মানে হয়েছে
compilation of fiqh, which was aimed at preserving the ijtihad of Sahaba. It was in this period too that the scholars of Islamic law first divided into fairly clear-cut schools of thought. ঠিক আছে, এই পিরিয়ডে ফার্স্ট কি হইলো, মানে ডিফারেন্ট মানে স্কলার্সরা ডিফারেন্ট স্ট্যান্স নেওয়া শুরু করলো, ডিফারেন্ট পার্সপেক্টিভ, স্কুলস অফ থট মানে বা ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং, কারণ ডিফারেন্ট মত, কেউ কেউ এই এভিডেন্স থেকে এই কনক্লুশন আসছে, আর কেউ কেউ বলছে যে না এই পার্টিকুলার ইস্যুতে অন্য কনক্লুশন আসছে, এটাকে বলে মানে থট, স্কুলস অফ থট। ঠিক আছে, এস্টাবলিশিং ভ্যারিয়াস মাসহাবস হুইচ ইন লেটার পিরিয়ডস ওয়ার রিডিউসড টু 4 major ones. আবার পরে এখানে কি বলছে, ইট ওয়াজ ইন দিস পিরিয়ড টু দ্য স্কলার্স অফ ইসলামিক ল ফার্স্ট ডিভাইডেড ইন্টু ফেয়ারলি ক্লিয়ার কাট স্কুলস অফ থট এস্টাবলিশিং ভ্যারিয়াস মাযহাবস। মাযহাব কিন্তু চারটাই না, আরও অনেক ছিল, which in later periods were reduced to 4 major ones. আচ্ছা, so before we start reading factors affecting fiqh, let's read the counterpart for Bengali. তৃতীয় পর্যায় নির্মাণ। ঠিক আছে, কি বলতেছে এই পর্যায়ে উমাইয়া রাজবংশের এই পর্যায়ে রয়েছে এই পর্যায়ে রয়েছে উমাইয়া রাজবংশের উত্থান ও পতন। 40 হিজরিতে 661 খ্রিস্টাব্দ খলিফা আলী ইবনু আবি তালিবের মৃত্যুর পর উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা খলিফা মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাসীন হন। তখন থেকে নিয়ে 131 হিজরি 649 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর উমাইয়াগণ ক্ষমতাসীন ছিলেন। উমাইয়া শাসনামলে প্রায় পুরো সময় জুড়েই ছিল সামাজিক অস্থিরতা। গোটা মুসলিম উম্মাহ তখন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়ে। খিলাফাকে তখন বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত করা হয়। এই যে সামাজিক অস্থিরতা, অথবা আরেকটা আছে সহিংসতা না, কি বলে জানি বলে নাশকতা না অন্য জিনিস, ওটা সরকারের বিরুদ্ধে এরকম কিছু নাকি, মানে মারামারি করা। আচ্ছা, সোশ্যাল আনরেস্ট, সামাজিক অস্থিরতা। গোটা মুসলিম উম্মাহ তখন বিভিন্ন দল উপদলে, এই যে দল উপদল বললাম না, সেক্টর ফ্যাকশনের মধ্যে পার্থক্য বুঝালাম না, বিভক্ত হয়ে পড়ে। তারপরে খিলাফাকে তখন বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত করা হয়। চালু করা হয় অসংখ্য নতুন নতুন প্রথা, যার কিছু ছিল হারাম। তৎকালীন বিশেষজ্ঞগণের অনেকেই খিলাফার সভাসদের কাতারে সামিল হতে অসম্মতি জানান। এমনকি সংঘাত ও সংশয় এড়ানোর জন্য তারা ইসলামী শাসন কেন্দ্র থেকে দূর দূরান্তে চলে যান। ফিকহ শাস্ত্র এবং মাযহাবগুলোর ক্রমবিকাশের প্রেক্ষাপট থেকে এই সময়টি তিনটি প্রধান কারণে উল্লেখযোগ্য। প্রথমত, মুসলিম বিশেষজ্ঞগণ খিলাফতের প্রাণকেন্দ্র থেকে দূরান্তে ছড়িয়ে পড়ার কারণে ইজমা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। ফলে মুসলিম ফিকহদের ব্যক্তিগত ইজতিহাদের পরিমাণ ব্যক্তিগত ইজতিহাদের পরিমাণ অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত, লোকেরা ব্যাপক হারে হাদিসে বর্ণনা শুরু করে, তাই হাদিসের জালকরণ ক্রমবর্ধমান একটি ঘৃণ প্রবণতা পরিলক্ষিত হয়। পরিশেষে সাহাবিগণের ইজতিহাদ সংরক্ষণের উদ্দেশ্যে এই সময় ফিকহ সংকলনের প্রথম প্রয়াস চালানো হয়। এ যুগেই ইসলামী আইনের বিশেষজ্ঞগণ প্রথমবারের মতো পৃথক পৃথক মাযহাবে বিভক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে এগুলোর সংখ্যা হ্রাস পেয়ে 4টিতে এসে দাঁড়ায়। সংখ্যা হ্রাস পেয়ে, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো যে ফ্যাক্টরস এফেক্টিং ফিকহ। আচ্ছা, কি কি ফ্যাক্টর আমাদের এই ফিকহকে এফেক্ট করছে? নাম্বার 1 হচ্ছে ডিভিশন অফ দ্য উম্মাহ, নাম্বার 2 হচ্ছে ডেভিয়েশন অফ দ্য উমাইয়াদ ক্যালিফ, মানে ডেভিয়েট করা, ঠিক আছে, ডিসপারশন অফ দ্য উলামা ছড়ায় ছিটিয়ে যাওয়া, আর 4th হচ্ছে ফ্যাব্রিকেশন অফ হাদিস। ঠিক আছে, সো নাম্বার 1, এখন আমরা আরেকটু ইনডেপথ চাই। ডিভিশন অফ দ্য উম্মাহ উইদিন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ সেঞ্চুরি অফ দিস পিরিয়ড, মানে কত, 25 ইয়ার্স। কোনটা? ও সরি, রাইট। ফ্যাক্টরস এফেক্টিং ফিকহ কি বলতে, এই তো বললাম, ইন দ্য হিস্ট্রি অফ ফিকহ অ্যান্ড দ্য এভলিউশন অফ মাযহাবস দিস পিরিয়ড ইজ ওয়ান অফ দ্য এক্সট্রিমলি গ্রেট সিগনিফিকেন্স. In view of this, the relevant social, political and religious aspects merit the fuller treatment which follows. কিছু বুঝছেন? আচ্ছা, এই লাইনটা ফিগার আউট করতে আমার অনেক সময় লাগছিল, আমি যখন পড়তেছিলাম। তো এটা এত করার কিছু নাই, মানে হচ্ছে মানে কেন এই পিরিয়ডটা আমাদেরকে বলতেছে যে ইতিহাসে ফিকহ আর মাযহাবের ইভলিউশন কীভাবে হয়েছে এটা দেখতে গিয়ে আপনি দেখবেন যে এই পিরিয়ডটা অনেক এক্সট্রিমলি ওয়ান অফ এক্সট্রিমলি গ্রেট পিরিয়ড। এটা কেন হয়েছে, সে কী কারণে,
মানে এটা বোঝার জন্য আপনার এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। বেসিক্যালি এটাই ফ্যান্সি ওয়ার্ডে তারা এখানে বলছে। ইন ভিউ অফ দিস দ্য রেলেভেন্ট পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্টস মেরিট দ্য ফুলার ট্রিটমেন্ট উইচ ফলোস। মানে ফলোস হচ্ছে এই যে বলবে এখন, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে দ্য রিভিশন অফ দ্য উম্মাহ উইদিন দ্য ফার্স্ট quarter of a century. Quarter মানে 4/1, century মানে 100 বছর, তার মানে 25 years. Within the first quarter of a century of this period, the Muslim nation suffered a number of devastating social political blows, which caused a number of sects and factions to happen. মানে হচ্ছে মানে মুসলিম জাতিরা, মুসলিম উম্মারা কি করছে, মানে সোশ্যাল পলিটিক্যাল ব্লোজ মানে হচ্ছে ওই যে বললাম না, মানে ডেভাস্টেটিং মানে ধ্বংস করা, আর সোশ্যাল পলিটিক্যাল ব্লোজ মানে হচ্ছে মানে রিলেটেড, তারপর পলিটিক্যাল রিলেটেড অনেক কি বলে এটাকে হাউ ডু আই এক্সপ্লেইন দিস, আচ্ছা আপনি পড়তে থাকেন, বাংলাটা আমরা দেখি মানে সামাজিক অথবা রাজনৈতিক আঘাত। কি দিছে এই যে সংঘাত ধরনের সামাজিক ও রাজনৈতিক সংঘাত, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই কারণে এই ডেভাস্টেটিং ধ্বংসাত্মক সোশিও পলিটিক্যাল ব্লোজের কারণে নাম্বার অফ সেক্টস অ্যান্ড ফ্যাকশনস অ্যাপিয়ার করা শুরু করলো, ঠিক আছে। দ্য মোস্ট সিরিয়াস ওয়ার দোজ কজড বাই rebellions of the Khawarij. See appendix for the more detailed treatment. আচ্ছা তারপরে the Shia and Abdullah ibn az-Zubayr and his followers, ঠিক আছে। The constant vying of these contending elements for control of the government resulted in a general state of turmoil. তারা মানে এরা সব সময় কম্পিটিশন করতো, সব সময় হচ্ছে মানে দ্বন্দ্বের মধ্যে ছিল, আমরা ক্ষমতায় যাব, এই কারণে একটা পুরা একটা অস্থিরতা, মানে পুরো জিনিসটা একটা হয়ে গেল, মানে সব জায়গায় মানে জেনারেল স্টেট অফ টার্ময়েল হয়ে গেল। টার্ময়েল মানে হচ্ছে অস্থির টাইপের, মানে কিভাবে বোঝাই, এই যে গ্রেট ডিস্টারবেন্স, কনফিউশন, আনসার্টেনিটি, অশান্তি বেসিক্যালি, কনফিউশন, ঠিক আছে। দ্য কনস্ট্যান্ট ভাইং মানে হচ্ছে ওই যে কম্পিট করা কোনো একটা সেম জিনিসের জন্য, প্রতিযোগিতা, এই যে কম্পিট ইগারলি উইথ সামওয়ান অর অ্যাচিভ সামথিং। আর কন্টেনিং এলিমেন্টস মানে হচ্ছে যেটা ওই যে কম্পিট করার জন্য, কন্টেন্টিং, স্ট্রাগল টু সামওয়ান ডিফিকাল্টি অ্যাজ একটা পজিশন, এই যে কম্পিট উইথ আদার্স ইন স্ট্রাগল টু অ্যাচিভ সামথিং। সবাই মানে চাচ্ছিল যে ক্ষমতায় আসবে, ঠিক আছে। তো দ্য ফার্স্ট টু ফ্যাকশনস দ্য খাওয়ারিজ এন্ড দ্য শিয়া লেটার ইভলভ ইনটু রিলিজিয়াস সেক্টস। প্রথমে তারা ফ্যাকশন ছিল, তারপর একদম সেক্ট হয়ে গেছে। কারা? খাওয়ারিজ এন্ড শিয়া, ঠিক আছে। তারা নিজেরা পরে নিজেদের পার্টিকুলার সিস্টেমস অফ ফিকহ ডেভেলপ করা শুরু করলো, উইচ ডেভেলপ দেয়ার ওন পার্টিকুলার সিস্টেমস অফ ফিকহ, ঠিক আছে। ফিকহ মানে কিভাবে আমরা ল করবি, তারা আমাদের 10 ইমাম বানাইছে, পরে আসছে কিনা যাই না, তারা হচ্ছে ইনফ্যালিবল, তারা কোনো ভুল করতে পারে না, তারা হচ্ছে ওহী পায়, এরকম আর অনেক পাগল মানে মানে মিথ্যা কি বলবো এটাকে, অদ্ভুত জিনিস তারা আবিষ্কার করে তাদের নিজের ডেভেলপ করছে, তারা নিজের পার্টিকুলার সিস্টেমস অফ ফেক ডেভেলপ করছে, রিলাইং অন আনঅর্থোডক্স ইন্টারপ্রিটেশন অফ দ্য কোরআন। বললাম আনঅর্থোডক্স মানে রাসূলুল্লাহ যেভাবে আমাদের শিখায় না, সাহাবারা যেভাবে করতো না, প্রচলিত না, তা কোরআনকে যেভাবে ইন্টারপ্রেট করার কথা সে উল্টাভাবে মানে আনঅর্থোডক্স ভাবে ইন্টারপ্রেট করা শুরু করলো, অ্যান্ড দ্য সুন্নাহ উইচ সুটেড দেয়ার ওন সোশিও পলিটিক্যাল ভিউজ। ওই যে আমরা একটা তরিকা দেখলাম না, বা কিছু খায় না কিছু না, ওদের নিজের স্বার্থ ফুলফিল করার জন্য তারা কোরআন সুন্নাহকে ব্যবহার করছে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। তরিকা আমি আবিষ্কার করবো, আমার ব্যবসায় টাকা খাইতে হবে, মানুষের বলদ বানায়া, ঠিক আছে। সো আমি কি করবো, আমি হচ্ছে কোরআন সুন্নাহকে নিজের মতন ইন্টারপ্রেট করা শুরু করছে। তারা এটাই করতো, রিলাইং অন আনঅর্থোডক্স interpretation of the Quran and the Sunnah which suited their own social political views. They rejected the contributions of the most of Sahaba. So কি বলতেছে, the first two factions, the Khawarij and the Shia, later evolved into religious sects which developed their own particular systems of fiqh, relying on unorthodox interpretation of the Quran and Sunnah which suited their own social political views. They rejected the contributions of the most of the Sahaba and righteous caliphs. তারা কি বলতো, তারা পুরো সাহাবা আর রাইজিয়াস ক্যালিফরা ডিলিট করে দিল, বলো যে না, এবং ডিক্লেয়ারিং দেম টু বি অ্যাপোস্টেট। শুধু তাদের কন্ট্রিবিউশন রিলেট করছে, তাদেরকে কাফের মুরতাদ বানায় দিছে, নাউযুবিল্লাহ। এন্ড এলিভেটেড দেয়ার ওন লিডিং ফিগারস টু দ্য মার্ক অফ ল মেকার্স। তাদের নিজেদের বললাম না, নিজেদের যারা একটু লিডিং ফিগার মানে কারা, যারা হচ্ছে মানে লিড করতেছিল, তাদেরকে বলছে হ্যাঁ তোমরা তাদেরকে ল মেকার বানায় দিচ্ছে, তোমরা যা বলবা সেটাই আইন হয়ে যাবে, মানে
মানে এই খাওয়ারে যা শিয়ার এটা করলো, ঠিক আছে? তাহলে কি করলো? They rejected the contributions of the Musa Sahaba and righteous caliphs, declared them to be apostates, and elevated their own leading figures to rank to the rank of lawmakers. ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট কারণ ডিভিশন অফ দ্য উম্মাহ। সেকেন্ড হচ্ছে ডিভিশনস অফ দ্য ক্যালিফস। কিন্তু তার আগে আমরা বাংলাটা পড়ি। ফিক শাস্ত্রের উপর বিস্তারকারী বিষয়গুলো। ফিক শাস্ত্র এবং মাযহাবগুলোর বিবর্তনের ইতিহাস এই যুগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে এই যুগের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ও ধর্মীয় দিকগুলো সবিস্তারে নিম্নে আলোচনা করা হলো। মুসলিম উম্মার বিভাজন। এই যুগের প্রথম দিকে মুসলিম জাতির উপর নেমে আসে বেশ কয়েকটি বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক সংঘাত। এ পরিণতিতে বেশ কয়েকটি দল ও উপদলের উৎপত্তি ঘটে। এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল খারিজি এবং শিয়া এবং আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের বিদ্রোহ। শাসন ক্ষমতা দখলের উদ্দেশ্য বিবদমান এ দলগুলোর নিরন্তর দ্বন্দ্ব সংঘাতের ফলে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। খারিজি ও শিয়া এ দুটি উপদল পরবর্তীকালে স্বতন্ত্র ধর্মীয় গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। কোরআন ও সুন্নাহর অপব্যাখ্যা। স্বতন্ত্র ধর্মীয় গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে মানে স্বতন্ত্র মানে কি? নিজেদের ধর্ম। আচ্ছা, নিজেদের ধর্ম। হ্যাঁ, স্বতন্ত্র মানে সেলফ। ওই যে বললাম ডেভেলপ দেয়ার ওন সিস্টেমস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোরআন ও সুন্নাহের অপব্যাখ্যার উপর ভিত্তি করে এরা নিজেদের বিকৃত সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এবং মন গড়া এক পৃথক ফিক শাস্ত্র গড়ে তোলে। তারা ন্যায়নিষ্ঠ চার খলিফা এবং অধিকাংশ সাহাবীর অবদানকে অস্বীকার করে এবং তাদেরকে মুরতাদ ঘোষণা করে এবং নিজেদের নেতৃবৃন্দকে আইন প্রণেতার আসনে বসিয়ে দেয়। নেক্সট ফ্যাক্টর হচ্ছে ডেভিয়েশন অফ দ্য উমাইয়াদ ক্যালিফস। দ্য উমাইয়াদ ক্যালিফস ইন্ট্রোডিউসড, ডেভিয়েশন মানে তো বুঝছেন সঠিক পথ থেকে ডেভিয়েট করে যাওয়া। দ্য উমাইয়াদ ক্যালিফ ইন্ট্রোডিউসড a number of practices which were common in the non-Islamic state of that time. ভালো লাইক এই দেখেন 100% আমাদের মানে কারেন্ট লাইফের সাথে চলে। ওই ওয়েস্টে ওইখানে কোন জায়গায় কি সিস্টেম করতেছে, বার্থডে কেক আমরা আইসা ইমপ্লিমেন্ট করে লাগাই দিলাম, এখানে আমাদের কি লাগবে, বার্থডে কেক লাগবে। তো কি করলো? দ্য উমাইয়াদ ক্যালিফস ইন্ট্রোডিউসড a number of practices which were common in the non-Islamic state of that time such as Byzantium, Persia and India. এইসব জায়গায় যেসব কমন ছিল সেগুলো কি করলো, মানে ওরা মুসলিম স্টেটের মধ্যে ঢুকায় দেওয়া শুরু। হ্যাঁ, many of these practices were in clear contradiction to the fiqh of the earlier period. For example, দেখেন the central treasury, al-Baitul Mal, was turned into the personal property of the caliphs and their families. আমাদের বাংলাদেশের হ্যাঁ, সো এটা হচ্ছে ওই যে দেখছে পার্সিয়া, ইন্ডিয়া, বাইজেন্টাইমে দেখছে রাজা সব ধন নিয়ে করে ওখান থেকে জাস্ট কপি করে। হ্যাঁ, বাইতুল মাল এটা এখন কি হয়ে গেল, পার্সোনাল প্রপার্টি অফ ক্যালিফস অ্যান্ড কি সেন্ট্রাল ট্রেজারি তাদের ফ্যামিলি এবং হয়ে গেল। ট্যাক্সেস নট স্যাংশন বাই ইসলাম, মানে নট পারমিটেড বাই ইসলাম, এটা ইন্ট্রোডিউস করা শুরু করে দিল যে আরো ইন্ট্রোডিউস টু ফার্দার ইনক্রিজ দেয়ার ফরচুনস, আমাদের ধ্বংসপদ আরো লাগবে, এই ট্যাক্স কালেক্ট করা শুরু করো মানুষের কাছ থেকে। ঠিক আছে, মিউজিক, ড্যান্সিং গার্লস, ম্যাজিশিয়ানস and astrologers were officially introduced as forms of amusements in the court of Caliph. Furthermore, with the former acceptance of Yazid as crown prince imposed by Caliph Muawiyah in the year 1979 CE, the office of Caliph was converted into that of the hereditary kingship. Hence, the state ফিক লিঙ্ক ওয়াজ ব্রোকেন। এর আগে খলিফা রাশিদিন কি ছিল, যে স্টেট টু ফিঙ্ক একটা লিঙ্ক ছিল না, এটা ব্রোক হয়ে গেল অ্যান্ড ওয়াজ ব্রোকেন অ্যান্ড আ সিগনিফিকেন্ট ইউনিফাইং ফ্যাক্টর অফ দ্য মাযহাব ওয়াজ thereby lost. Due to these factors, the Islamic scholars ulama of this period avoided sitting in the audience of the caliphs, and thus the principle of shura, consultative government, was lost. With each successive caliph, the government steadily deteriorated into a dictatorial monarchy similar to the non-Islamic government of that day. যত ক্যালিফ আসতে পর একটা সুইচ হচ্ছিল তো আরো খারাপ হয়ে যাচ্ছিল, স্বৈরাচার ডিক্টেটরিয়াল মোনার্কি সিমিলার, মানে ক্যালিফেট তো এটা করার কথা না, হি ইজ সাপোজ টু ইমপ্লিমেন্ট দ্য ল অফ আল্লাহ এন্ড রুল বাই আল্লাহ, কিন্তু সে মানে নিজে হ্যাঁ ডিক্টেটরিয়াল মোনার্কি স্বৈরাচার সর্বক্ষমতাবান হিসাবে তারা কি করলো, সিমিলার টু দ্য নন ইসলামিক গভর্নমেন্ট অফ দ্যাট। ওই যে দেখছি ইন্ডিয়া পারস্য এখানে
কি করতেছে, ব্যাস কপি মারে এখানে দিয়ে দিচ্ছে। আমরা তো একই কথা, কাফেররা কি করতেছে এখানে, এই নতুন একটা ট্রেন আবিষ্কার করছে, আমরা কালকের দিন আমরা ইভেন কি ওদের থেকেও খারাপভাবে আমরা প্র্যাকটিস করা শুরু করি। নাউযুবিল্লাহ। মানে শয়তানকে আমরা হারাই দেয়, শয়তানও মাঝে মাঝে কনফিউজ দিই কি রে এটা কি, শয়তানই করাচ্ছে। মানে শয়তান তো খালি আপনাকে উস্কানি দিবে, উস্কানি দিয়ে আপনাকে কি হবে, আপনি যখন খারাপ হইতে 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 শয়তান থেকেও খারাপ হয়ে যান। মানে চিন্তা করছেন কি বলছো, শয়তান হয়ে গেল, লিটারালি শয়তান হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা আমার ওপিনিয়ন, এটা আবার মনে করেন না এটা হচ্ছে উনির ওপিনিয়ন, কিন্তু আসলে এটা বলেন। হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, সিমিলার টু দ্য নন ইসলামিক গভর্নমেন্টস অফ দ্যাট ডে। অ্যাজ আ রেজাল্ট, কথা ছিল হ্যাঁ, অ্যাজ আ রেজাল্ট some of the caliphs attempted to manipulate fiqh in order to justify the deviations. এখন ইয়া লাগবে না, ধরে আমি এটা ক্লাস করতেছি, সবাই তো সব খায়, আপনি তো এটা করতেছেন হালাল হারাম না, না 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 না, এইটা তো এরকম এরকম এরকম, এটা তো হালালই আছে, হালাল বানায় নাই, আছে না হালাল বানানোর পেজ, হালাল বানাই নিব, বুঝছেন না? চেঞ্জ করবো। হ্যাঁ, ল চেঞ্জ মানে হচ্ছে এই যে ফেক চেঞ্জ করবে, ম্যানিপুলেট ফিক করা শুরু করলো, এটা তো করবেই, মানে জাস্টিফাই করতে হবে, সোশ্যাল মানুষদেরকে কি মুখ দেখাবে, মানুষদেরকে কি বলবে, তাই না? তো এখন কি করলো, অ্যাজ আ রেজাল্ট সাম অফ দ্য ক্যালিফস অ্যাটেম্পটেড টু ম্যানিপুলেট ফিক ইন অর্ডার টু জাস্টিফাই দ্য ডেভিয়েশনস, তাদের কাজগুলোকে না এটা ঠিকই আছে, এটা তো এটা টু কমব্যাট দিস ডিস্টোরশন, এটাকে ফাইট করার জন্য, মোকাবেলা করার জন্য এইসব ডিস্টর্টকে, এবং প্রিজার্ভ অথেন্টিক ফিক ফর লেটার জেনারেশনস, স্কলার্স বিগেন টু কালেক্ট অ্যান্ড কম্পাইল দ্য ফিক অফ দ্য আর্লি পিরিয়ড। আলহামদুলিল্লাহ। এখান থেকে স্কলার এই সিস্টেম ডেভেলপ হলো যে না না আমরা যদি এটা না করি সুবহানাল্লাহ, তাহলে তো মানে এরা যারা ক্ষমতা আছে তারা তো একটা পর্যায়ে যায় সব ধ্বংস করে দেবে। শুকরিয়া ভাই, আল্লাহকে চিন্তা করেন শুকরিয়া। ফকিরগণ কি কষ্টটা করবে। হ্যাঁ, আচ্ছা, উমাইয়া খলিফাগণ তৎকালীন বাইজেন্টাইন, বাইজেন্টাইন, পারস্য পারস্য ও হিন্দুস্তানি অন ইসলামী রাষ্ট্রগুলোর প্রচলিত বেশ কিছু প্রথাকে নিজের দরবারে চালু করেন। এসব কুপ্রথার অনেকগুলি ছিল ইসলামের প্রথম যুগের রাজনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। দৃষ্টান্তস্বরূপ কেন্দ্রীয় কোষাগার বায়তুল মাল খলিফা ও তার পরিবারের লোকদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হয়। সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য হীন উদ্দেশ্যে সাধারণ জনগণের উপর শরিয়া সমর্থিত নয় এমন ধরনের অনেক কাজও আরোপ করা হয়। Yes. খলিফা করো অনেক কর, ট্যাক্স কোথায়? এই যে ও আচ্ছা, এমনকি অনেক ধরনের করও আরোপ করা হয়। খলিফার দরবারে বিনোদনের নামে সঙ্গীত, নর্তকী, গায়িকা, জাদুকর ও জ্যোতির্বিদদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়। অধিকন্ত 59 হিজরিতে 679 খ্রিস্টাব্দ খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তখন থেকেই খেলাফত ব্যবস্থা এক ধরনের বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত হয়। এ পর্যায়ে এসে রাষ্ট্রের সাথে ফিকহ শাস্ত্র ও ফকিহদের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আলিমদের মতামতের মধ্যে ঐক্য রক্ষা করার সুযোগটি প্রায় একেবারেই হাতছাড়া হয়ে যায়। এসব কারণে এই যুগের ন্যায়নিষ্ঠ আলিমগণ খলিফার সভাসদ হওয়াকে এড়িয়ে চলতেন। ফলে পরামর্শ ভিত্তিক শাসন বা শুরা নীতিটিও প্রায় বিলুপ্ত হয়ে যায়। প্রত্যেক নতুন খলিফার শাসন আমলেই শাসন ব্যবস্থার অবনতি হতে থাকে। একসময় তা তৎকালীন অন-ইসলামী সরকারগুলোর ন্যায় একনায়কতান্ত্রিক মানে যে ডিক্টেটোরিয়াল রাজতন্ত্রের রূপ ধারণ করে। কতিপয় খলিফা নিজেদের নীতিহীনতাকে বৈধ করার উদ্দেশ্যে ফিকহ শাস্ত্রকে ব্যবহার করার অপচেষ্টা করেন। এই বিকৃতি মোকাবেলা করতে পরবর্তী প্রজন্মে কিছু বিশুদ্ধ ফিকহ শাস্ত্র রেখে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞ আলিমগণ প্রথম যুগের ফিকহ শাস্ত্রকে নিয়মতান্ত্রিকভাবে সংকলন করতে শুরু করেন। নিয়মতান্ত্রিক বাংলাগুলো একটু বেশি কঠিন, মানে এটা হয় অ্যাকচুয়াল ইফ ইউ ওয়ান্ট টু স্টে ট্রু টু দ্য মানে টেক্সট অফ ইংলিশ, তখন ট্রান্সলেট করতে গেলে একটু হার্ড ওয়ার্ড চুজ করতে হয়। দেখেন ভাই, যিনি এই বইটা লিখবে ডিসপারশন অফ দ্য উলামা, মানে বেলাল ফিলিপস, উনি তো একদম অ্যারাবিক থেকে এটা ট্রান্সলেট করছে না ওর কোনো জায়গায় ট্রান্সলেট করেনি, উনি বিভিন্ন সোর্স কেটে ইংলিশে লিখছে।
মানে অ্যারাবিকই তো পড়ছে তাই না? না, অ্যারাবিক হয়তো বা সোর্স পড়ছে, কিন্তু হ্যাঁ আমরা অনেক বই পড়ি যে কিতাবুত তাওহীদ বা এরকম ইংলিশ যখন বই পড়ি, এগুলো ইংলিশ যে আমরা বিলিভ ইন Arabic আল্লাহ থেকে, হ্যাঁ। আমাদের বিল্লাহ, এগুলো অ্যাকচুয়াল অ্যারাবিক ওখানে ট্রান্সলেট করছে। কিন্তু বিলাল হাফিজের বই একটা সুবিধা হচ্ছে সেগুলো সব লেখছে, মানে ইংলিশেই লেখছে। মানে হ্যাঁ সোর্সেসগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে ঘাটছে এটাই অ্যারাবিক, বলতেছি, হ্যাঁ। কিন্তু সে তো আবার নিজের মতন করে লেখছে, ইংলিশেই লেখছে, কোনো জায়গা থেকে ট্রান্সলেট করে নাই। তো এখানে কি সে তার নিজের মতো করে বানাই লাগছে নাকি সে ওটাকে ব্যাখ্যা করে দিছে যেটা আসলে ওটা সামারাইজ করছে, এটা ছোট একটা বই, এটা তো অনেক হ্যাঁ। অনেক কিছুকে তারা সামারাইজ করে ছোট আকারে লেখছে, নিজের মতন বাংলা নিজের ভাষায় লেখছে আর কি, সেটাই ট্রান্সলেট করা হয়েছে বাংলায়। ঠিক আছে। Dispersion of the ulama. Third, many of the scholars of that time fled to the political centers of the Umayyad state to avoid conflict and confusion as well as persecution from the various competing factions. মানে কি বুঝলেন, পলিটিক্যাল সেন্টার থেকে পালাই গেল উমাইয়াদ স্টেট, কেন? কনফ্লিক্ট অ্যান্ড কনফিউশন as well as persecution from the various competing, এই যে hostility, ill treatment, especially on the basis of ethnic, আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে? নিপীড়ন হবে না, বুঝছেন না? নির্যাতন, বুঝছেন না নিপীড়ন? আচ্ছা anyway, persecution from the various competing factions. আচ্ছা তারপর কি বলছে? This move resulted in a breakdown of the principles of ijma, unanimous agreement on points of What is Islamic ijma? law. এই যে unanimous agreement on points of Islamic law, আচ্ছা ঐক্যমত, সবাই মিলে, with the scholars scattered throughout the state. Such unanimity on any new point of law became virtually impossible to establish. This in turn led to a significant increase in the individual istihads of scholars as they attempted to deal with the multiplicity of new customs and problems in their own areas. Whenever an outstanding scholar of fiqh arose in an area, the student and the scholars in that region would gather around him. Often, even students and scholars from other regions would join them, and in that way, a number of schools of Islamic law, madhabs, evolved. During this stage, Abu Hanifa and Sufyan al-Thawri became prominent in Kufa, Malik ibn Anas in Medina, Al-Awza'i আল-আউজাঈ in Beirut, এটা কোথায়? Kufa, Iraq. আচ্ছা Malik ibn Anas in Medina. Medina, and this person in Beirut, and Al-Layth ibn Sa'ad in Egypt, to mention a few. অনেক ওগুলো অলবার কিছু এক্সাম্পল দিল, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিসপারশন অফ দি আমি একসাথে আচ্ছা fabrication of hadith. The narration of hadith increased as the need for information grew. Since the state had unofficially stopped relying on the Sunnah of the Prophet ﷺ, scholars in these various capacities had to go in the search of individual narrations of the Sunnah handled down by the Sahaba and their students in order to make their legal judgments. মানে কি, মানে এখন তো আর মানে আনঅফিশিয়ালি মানে কি, হ্যাঁ কথায় কথায় কাজে বলতেছে যে না আমরা কোরআন সুন্নাহ মানি, কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি তো মানতেছে না। এটা কি ফেস করছে কখনো যে আপনাকে কেউ আপনার জানা পরিচিত কোনো মানুষ বললো যে সুন্নাত না ফলো করলে হবে, সুন্নাত ফলো করতে হবে? হ্যাঁ এটা তো কমন বিষয়, এটা তো মানে আমাদের এখন আনফর্চুনেট ফর দ্যাম কমন হয়ে গেছে, সো কল মুসলিমস unfortunately stop relying on the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Scholars in this various capacity, এখানে সুন্নাহ বলতে মানে না যে মানে শুধু এখানে আমার ওপিনিয়ন, শুধু সুন্নাহ বলতে যে এটা ফরজ না বা এটা করতে হবে না এমন কিছু বোঝানো হয়নি। সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছে এই সেন্সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি একটা কাজ করতেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনে কি করে গেছে সেটা অনেক সময় আমাদের জন্য বাধ্যতামূলক হইতে পারে। এই ক্ষেত্রে এখানে ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এই সেন্সে সুন্নাহ বলা হয় নাই। সুন্নাহর অনেক মিনিং আছে ডিপেন্ডিং আপন দ্য কনটেক্সট, মানে মিনিংটা। Scholars in the various capacities had to go in the search of individual narrations of the Sunnah handled down by the Sahaba and তারা চিন্তা করতেন কত মাইল হাটে হাটে যাইতো একটা হাদিস পাওয়ার জন্য। তারা মানে তাদের পুরো জীবনটা আমরা দেখলে যে মানে কিভাবে তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছে হাদিসের জন্য, ঠিক আছে। দেশ থেকে অন্য দেশে এই মদিনা থেকে কুফায় যেত, ইরাকে যেত, কত হান্ড্রেডস অফ মাইলস, ঠিক আছে, একটা হাদিস পাওয়ার জন্য এবং ওটাকে ভেরিফাই করার জন্য, এটাকে আসলেই মানে যে সনদ চেক করার জন্য যে ওর কাছ থেকে আসলে শুনছে কিনা, বা ওই পার্সন একজন ব্যক্তি মানে একটু সন্দেহ লাগতেছে সে কি আর রিলায়েবল কিনা জাজ করার জন্য। At the same time, কি বলছে? At the same time, a new phenomenon developed. False sayings and actions began to be attributed to the Prophet sallallahu alaihi wasallam for the first time. মানে মিথ্যা কথা বলে নবীর নামে চালাই দিত। For a fabricator to be trusted, he would have to relay some true hadiths
along with his fabrications. দেখছেন কত খারাপ। আমাকে তো এখন একটা মিথ্যা হাদিস বলবে, মানুষ তো বিশ্বাস করবে না, এই জন্য আগে সত্যি হাদিস বলতো, তারপর মিথ্যা হাদিস মিলাই দিত। মানে এখন ও যে সব মিথ্যা বলে তাও না, কি বড় ফিতনা দেখছেন। সব মিথ্যা বলে সব উড়াই দিবেন তাও না, সত্যি হাদিস তো আছে। সব অ্যাকসেপ্ট করবেন তাও পারবেন না, মিথ্যা হাদিস তো আছে। ঠিক আছে? So, for the fabricator to be trusted, he would have to relay some true hadiths along with his fabrications. এখন তো কঠিন হয়ে গেল। This led to the beginning of compilation of hadith and development of the science of hadith criticism. এই হাদিস সায়েন্স মানে কি বলে, এই যে সায়েন্স হাদিস ক্রিটিসিজম মানে অ্যানালাইজ করা, স্কলারলি মানে এটাকে দেখা, এটা মানে এভিডেন্স নিয়ে এটা কি অ্যাকচুয়ালি ট্রু কিনা, কে কে সনদ ছিল, মানে কি চেইন অফ ন্যারেশনস দেখা, ওর লাইফ কীরকম ছিল, ও কি মিথ্যা কথা বলে কিনা, ওর কি মেমোরি ভালো কিনা, এগুলো সব মানে যেই সায়েন্সটা, যেই মানে পদ্ধতিটা সেটা ডেভেলপ করা শুরু হলো, which aided later scholars in their ijtihad, legal rulings. However, before the science of hadith evolved, a mixture of true and false reports worked their way into the body of Islamic law. কিন্তু এটা হওয়ার আগেই অলরেডি এই সত্য মিথ্যার একটা মিক্সচার অলরেডি ঢুকে গেছে, মানে এটা এস্টাবলিশ হওয়ার আগে, ইভলভ হওয়ার আগে। ঠিক আছে? ফলস রিপোর্টস ওয়ার্ক দেয়ার ইন দ্য বডি অফ ইসলামিক ল অ্যান্ড ওয়াজ ইনঅ্যাডভার্টেন্ট। এখন তো ইনভার্টমেন্ট মানে যেটাকে আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না, এখন তো মানে এটা অলরেডি ঢুকে গেছে। এখন কীভাবে স্কলার্সরা বুঝবে কোনটা সঠিক কোনটা সঠিক না, তাদের তো অলরেডি এটা তাদের ইয়াতে চলে গেছে, মানে ইসলামিক নলেজের মধ্যে চলে গেছে, এবং এটা ইনভার্টিভলি ইউজ করা হয়ে গেছিলো বাই সাম স্কলার্স ইন ডিসিশন মেকিংস। ঠিক আছে? In this way, a body of incorrect fiqh evolved, which was further bolstered by fiqh decisions made by scholars who had rejected certain true hadiths because they were only known to them through the hadith fabricators of their area. এই কারণে কী হয়েছে দেখেন, মানে সমস্যাটা কি, এটা মানে এই জন্য বুঝতে হবে, কারণ মানে পরবর্তী জেনারেশনে কেন আমাদের এরকম হয়েছে এটার মানে খুঁজতেছি আমরা, মানে এটার ইতিহাস পড়তেছি যে এই কারণে এটা হয়েছে। মানে যখন মানে এই প্রবলেমটা হইলো যে কি, একটা ন্যারেটার সে মিথ্যা কথাও বলতেছে, সত্যি কথাও বলতেছে। যদি কেউ জানতে পারলো, যখন যে স্কলার জানতে পারছে আরে ও তো মিথ্যা হাদিস বলছে, তখন ওর মাধ্যমে যে সত্যি হাদিসও আসছে, ওইটাও কীভাবে ভেরিফাই করবে কোনটা সত্যি কোনটা মিথ্যা? ওকে মিথ্যা ভেরিফাই করছে, ওর সব হাদিস বাদ দিয়ে দিছে, এর মধ্যে সত্যি হাদিসও ছিল, কিন্তু ওইটা অন্য কোনো সনদ দিয়ে আসে নাই। তখন কী করছে তিনি, ওইটাকেও তার মানে বাদ দিয়ে দিছে। মানে এই কারণে তখন এই জন্যই মতামত ডিফারেন্ট আসছে। এই যে ডিফারেন্ট মতামত কোত্থেকে আসছে, সবাই তো চেষ্টা করছে সত্যির উপরেই, মানে ভালো আলেম যারা ছিল তারা সত্যিটাকেই করছে, কিন্তু ওই যে ল্যাক অফ দেয়ার নলেজ, এই বিভিন্ন কারণেই হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়ন আসছে, যে স্কলারদের ডিফারেন্ট ফিক আসছে। মানে এটা হচ্ছে মানে আমাদেরকে ইনসাইট দিতে হবে। এই কথাটা কিন্তু এখন যেটা বললেন যে কেন ডিফারেন্স অফ অপিনিয়ন কেন আসছে, আমরা এটা পড়ার উদ্দেশ্য তো এইটা, এটা বুঝতে হবে মানে কোন জায়গায় আমরা অ্যাকসেপ্ট করব, মানে কোন ডিফারেন্স অফ অপিনিয়ন। ছোট ছোট তারা রেসপেক্ট করতো, তারা কখনো একে অপরকে করতো না। আমরা এখন যে অবস্থা, লাস্ট ইয়াতে আমরা পড়ছিলাম না, তুমি কি লাস্টের রেকর্ডিংটা দেখছো? রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, দেখো না, এই জন্য আগে পড়তে হয় কানেক্ট করার জন্য। তুমি কি ফার্স্ট থেকে সব কিছু দেখে আসছো? তোমার তো এক সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিছিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শয়তান শয়তান শয়তান, কি জানি ফাঁকিবাজ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে। ওয়ামা আনসা কি জানি একটা আছে না সূরা কাহফে, ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাদের ভুলাই দিছে। আচ্ছা, তারপর কি বলছে, bolstered by fiqh decision, সাপোর্ট করা, স্ট্রেনথেন করা। এই লাইনটা কিন্তু লাস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন দিস ওয়ে a body of incorrect fiqh evolved, which was further supported by fiqh decisions made by scholars who had rejected certain true hadiths because they were only known to them through the hadith fabricators of their areas. অন্য ইয়াতে এখনো আসে নাই। ঠিক আছে, তা আমরা মনে হয় বাংলাটা পড়লে আপনারা একটু ভালো ইনডিপ পাবেন। সো একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেকটা ওয়ার্ডগুলো খেয়াল করবেন। বিশেষজ্ঞদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া। উমাইয়া শাসনামলে বিশেষজ্ঞদের অনেকেই সংঘাত, সংশয় ও বিবাদমান দলগুলোর হানাহানি থেকে বাঁচার জন্য রাজনৈতিক কেন্দ্রগুলো থেকে দূরে সরে পড়েন। বিশাল মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষজ্ঞগণ ছড়িয়ে পড়ার কারণে ইজমার মূল নীতিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হারিয়ে যায়। এমনকি কোনো নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে ইজমার উপনীত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিশেষজ্ঞগণ নিজ নিজ এলাকায় বহু নতুন সমস্যা মোকাবেলা করার জন্য ব্যাপকভাবে ব্যক্তিগত ইজতিহাদের উপর নির্ভর করেন, ফলে ইজতিহাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যখনই কোনো এলাকার ফিক শাস্ত্রে অভিজ্ঞ কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে, তখনই সে এলাকার শিক্ষার্থী ও আলিমগণ তার কাছে জড়ো হতেন। মাঝে মধ্যে অন্য এলাকার শিক্ষার্থী ও আলিমগণ তাদের সাথে এসে যোগ দিতেন। আর এভাবেই গড়ে উঠেছিল ইসলামী আইন তথা ফিক শাস্ত্রের বিভিন্ন মাযহাব। এ যুগে কুফাতে ইমাম আবু হানিফা, সুফিয়ান সাওরি, মদিনায় মালিক ইবনু আনাস এবং বৈরুতে ইমাম আউজাই এবং মিশরে লাইস ইবনে সাদ প্রমুখ প্রসিদ্ধি লাভ করেন হাদিস জালকরণ। এ পর্যায়ে এসে বিভিন্ন আইনগত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তথ্যের প্রয়োজনীয়তা বেড়ে যায়, ফলে হাদিসের বর্ণনার প্রবণতাও বৃদ্ধি পায়। রাষ্ট্রীয় কাজে কর্মে অঘোষিতভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ একরকম বন্ধ হয়ে যায়। তখন বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সঠিক মাসালা নির্ধারণের জন্য বিশেষজ্ঞগণ সাহাবী ও তাদের ছাত্রদের মাধ্যমে বর্ণিত প্রতিটি হাদিসকে খুঁজে বের করার পদক্ষেপ গ্রহণ করতেন। এ সময় একটি জঘন্য প্রবণতা দেখা দেয়, আর তা হলো এই প্রথমবারের মতো বিভিন্ন কথা ও কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যাভাবে আরোপ করা হয়, যা তিনি বলেননি বা করেননি। হাদিস জালকারীরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য জাল হাদিসের পাশাপাশি কিছু সঠিক হাদিসও বর্ণনা করত। এমন অবস্থায় বিশুদ্ধ হাদিসগুলো সংরক্ষণ করার উদ্দেশ্যে হাদিস সংকলনের পদক্ষেপ গ্রহণ করা হয়। জাল হাদিসগুলোকে সহি হাদিস থেকে আলাদা করার জন্য বিকাশিত হয় হাদিস শাস্ত্র। এগুলো পরবর্তী যুগের বিশেষজ্ঞদের ইজতিহাদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলেও সত্য যে হাদিস শাস্ত্র বিকাশ লাভের পূর্বে সত্য ও মিথ্যা বর্ণনার মিশ্রিত কিছু বিষয় ইসলামিক জ্ঞানের ভাণ্ডারে স্থান করে নেয় এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ আলিম অসাবধানতাবশত তা ব্যবহারও করেন। এভাবে অশুদ্ধ ফিকহের একটি ধারা গড়ে ওঠে। পরবর্তীকালে কতিপয় বিশেষজ্ঞদের কিছু আইনগত সিদ্ধান্তের কারণে এই অশুদ্ধ ফিক আরও শক্তিশালী হয়ে ওঠে। আর এর প্রধানতম কারণ ছিল আলিমদের অনেকেই বেশ কিছু সহি হাদিসকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তারা সেসব হাদিস কেবল হাদিস জালকারী হিসেবে পরিচিত এলাকার ঘৃণ্য লোকদের মাধ্যমে জানতে পেরেছিলেন। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, সো কি বলছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ফিকহ ইন দি উমাইয়াদ পিরিয়ড। স্কলার্স এন্ড স্টুডেন্টস ইন দ্য ইসলামিক empire during the period tended to divide into two major groups. One group of scholars leaned towards limiting their deductions to available texts. জানা যা আছে তাই, ঠিক আছে, যেটা মানে যেটুকু আমরা পাইছি একটুকি। While the other group favored the extensive use to deduce reasoning and jihad. আলাদা বলো না, যেটুকু পাইছি ঠিক আছে, বেগুলো নাই সেগুলো আমরা এখান থেকে ইস্তিহাদ করে বের করে নিই। While the other group favored the extensive use to deductive reasoning and ijtihad. The first group avoided making legal rulings on an issue if clearly defined texts from hadith or Quran related to the issue were not available. Their position was based on the obvious meaning of the Quranic verses in Surah Al-Isra, وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ. He also do not follow what you have no knowledge of. The laws whose purposes were identified by Allah or His Prophet sallallahu alaihi wasallam were used in analytical deductions. Analytical deductions মানে কি? Arriving at an answer by logical reasoning based on similarities. So যেই সকল লয়ের পারপাসগুলো আল্লাহই বলে দিছে যে এই লটা কেন দিছে, এটা কেন করছে, ওই পারপাস ওইটা জানা থাকলে যে আল্লাহ অথবা তার রসুল যা বলেছে সেইটা তারা এই অ্যানালিটিক্যাল ডিডাকশনস ইউজ করতো। কিন্তু whereas those left undefined were not, মানে আর অপর দিকে তারা কি করতো, আগে অ্যাডভান্স বলেছি, তারা বলতো হ্যাঁ আল্লাহ এটা বল নাই, আমরা এটা ল বের করার চেষ্টা করি, মানে এটা সোর্স বের করার চেষ্টা করি। এই যারা করতো না তাদেরকে, বিকজ অফ দিস পজিশন দ্য স্কলার্স অফ দিস স্কুল অফ থট ওয়ার কল্ড আহলুল হাদিস, হাদিস পিপল, দ্য হাদিস স্টিক, যেটা নাই সেটা মানে দ্য সেন্টার অফ দি আহলুল হাদিস স্কলার্স ওয়াজ মদিনা, and the fiqh of the Medinan school was for the most part
প্র্যাকটিক্যাল অ্যান্ড বেসড অন রিয়েল প্রবলেমস। যখন সমস্যা আসতো তখনই তারা এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করতো, যে একটা প্রবলেম আসছে এটা কী করবো, তখন তারা করতো। কিন্তু অন দ্য কন্ট্রারি আমরা দেখবো যে তারা আবিষ্কার করতো চাঁদে গেলে কী করবো না করবো, বাংলাদেশের মানে একটা এক্সাম্পল আর কি। তখন এটা ইমাজিনারি ফিক করতো যে আচ্ছা যদি এরকম না হয় এরকম হতো তাহলে কী হতো, এরকম তার এদেরকে বলা হয়েছে আহলুর রায়, রিজনিং পিপল। এদেরকে বলা হয়েছে আহলুল হাদিস, কারণ তারা মানে বিকজ এই পজিশন নেওয়ার কারণে বলা হয়েছে, এবং বেসড অন দ্য রিয়েল প্রবলেম ছিল। দ্য আদার গ্রুপস অফ স্কলার্স ফেল্ট দ্যাট অল অফ দ্য ভ্যারিয়াস লস রিভিলড বাই আল্লাহ had identified reasons behind them, whether these reasons were identified by Allah and his Prophet sallallahu alaihi wasallam or not. সবগুলো তারা বললো যে না, সব কিছু ল যেগুলো আল্লাহ দিয়েছে তার একটা আইডেন্টিফাই করার মতন রিজন আছে কেন এটা করছে। কিছু কিছু আল্লাহ তার রসুল বলে গেছে, বাকি কিছু বলে না, কিন্তু রিজনটা আছে, আমরা বের করার চেষ্টা করবো। ইন কেসেস ওয়্যার রিজন, আমি ইনশাআল্লাহ বলেন কেন, আমি তাদের বক্তব্য বলতেছি। হ্যাঁ, so in history, in cases where reasons for a law had not been specifically defined, these scholars used their powers of reasoning to arrive at possible reasons. Then they applied that law to other circumstances which had similar causes. আচ্ছা, এই একটা ল আসছে, এটা আল্লাহ রাসূল ডিরেক্টলি বলে নাই কেন এটা করছে, কিন্তু তারা একটু তাদের পাওয়ার ইউজ করছে, রিজনিং পাওয়ার ইউজ করছে। হ্যাঁ, যে কেন হইতে পারে, এটা মোস্ট লাইকলি এই জন্যই হবে। তো এখন নতুন একটা যে প্রবলেম আসছে, এটা সেম সোর্স, তাই ল এটা হবে। এভাবে করে তারা মানে করা শুরু করলো। দেয়ার অ্যাপ্রোচ ওয়াজ বেসড অন দ্য প্র্যাকটিস অফ সাম অফ দ্য মেজর সাহাবা হু হ্যাড ডিডিউস রিজনস ফর সাম অফ দ্য ডিভাইন লস। মানে তাদের ভিত্তিটা কী ছিল, বেসটা কিছু সাহাবা থেকে পাইছে, যারা মানে কিছু ডিভাইন লয়ের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লটা দিয়েছে সেটার রিজন বের করার চেষ্টা করছে, যে এটা কেন আল্লাহ দিয়েছে, মানে রিজনটা কি। ডিউ টু দিস গ্রুপ সাপোর্ট অফ এক্সটেন্সিভ রিজনিং, দে বিকেম নোন অ্যাজ আহলুর রায়, রিজনিং পিপল। দ্য সেন্টার অফ আহলুর রায় স্কলার্স was Kufa in Iraq. The fiqh of Kufa developed along hypothetical lines. মানে কি, চিন্তা কর হাইপোথেটিক্যালি, আচ্ছা যদি এরকম হয়, আমাদের কাছে যেরকম আসে তখন আমরা কী করবো, জাস্ট অ্যাকচুয়ালি কিন্তু আসে নাই, প্রবলেমটা এখন আসেনি, জাস্ট হাইপোথেটিক্যালি চিন্তা করে বাই করতেছে। প্রবলেমস ওয়ার ইনভেন্টেড অ্যান্ড ভ্যারিয়েশনস অফ এক্সিস্টিং সিচুয়েশন গেস্টস অ্যাট দেন ইমাজিনারি সলিউশনস ওয়ার ওয়ার্ক আউট অ্যান্ড রেকর্ডেড। আপনি এখন আমার কাছে আসছেন, ভাই আমার আমার এই সমস্যা হয়েছে, আমার এরকম মানে মনে হচ্ছে আমার এরকম না, আপনার এরকম একটা সমস্যা আছে, আমি কী করবো, তো স্কলার দিয়ে দিও, আচ্ছা ভাই যদি আমার এরকম হয় তাহলে আমি কী করবো, এখনও কিন্তু হয় নাই, এরকম করা শুরু করলেন, তো ওইটারও ইমাজিন একটা সলিউশন দেওয়া শুরু করলো, ঠিক আছে। ওয়ার্ক আউট অ্যান্ড রেকর্ডেড ইন দ্য ডিসকাশনস দে অফেন ইউজ দ্য ফ্রেজ হোয়াট ইফ it were like this, what if it were like this, what if, and thus they were also nicknamed the what ifers. It should be noted that these two trends were merely extensions of trends which first appeared, মনে আছে আগের চ্যাপ্টারে পড়ছিলাম, ওই যে আব্দুল্লাহ মাসউদ আর হচ্ছে কি মদিনাতে একজন আর কুফাতে একজন ছিল, আনাস ইবনে মালিক মনে হয়, আমার খেয়াল করতে আব্দুল্লাহ ইবনে মাসউদটা মনে আছে, আরেকজন কে ছিল খেয়াল নাই। না, মালিক তো ছিল মদিনাতে, সেকশন 2 না, এই যে ইবন উমর ইন মদিনা এন্ড আব্দুল্লাহ ইবন মাসউদ, মানে ওরা ডিফারেন্ট পজিশন নিল না, ডিফারেন্ট স্ট্যাটাস নিল না, হাদিস থেকে ক্লোজ থাকে মদিনার যে সে বললো, ইবন উমর যে বললো যে আমরা হাদিস যেটা লিটারাল ইন্টারপ্রিটেশন সেটাই করব আর অ্যাকচুয়াল প্রবলেম অনুযায়ী করব, আর তারা কী করলো মানে ইমাজিনারি করা শুরু করলো। সো এইটাই এখানে বলতেছে যে এই যে it should be noted that these two trends were merely extensions of trends which first appeared among the Sahaba. May Allah be pleased with them all. তো এখন আমরা কী পড়লাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ফিকহ ইন দ্য উমাইয়াদ পিরিয়ড, ঠিক আছে। উমাইয়া যুগের ফিকহের বৈশিষ্ট্য। এ যুগে বিশেষজ্ঞ আলিম ও শিক্ষার্থী দুটি পৃথক দলে বিভক্ত হয়ে পড়েছিলেন। এ দল বিশেষজ্ঞ আইনগত সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে সরাসরি কোরআন ও সুন্নাহের প্রমাণের উপরই নির্ভর করতেন। অন্যদিকে অপর দলটি যুক্তি বুদ্ধির প্রয়োগের মাধ্যমে ইজতিহাদ ও কিয়াসের ব্যাপক ব্যবহার করে বেছে নিয়েছিলেন।
কোনো বিষয় কোরআন ও সুন্নাহর স্পষ্ট প্রমাণ না থাকলে প্রথম দলটি সে বিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রদানকে এড়িয়ে চলতেন। তাদের অবস্থান ভিত্তি ছিল কোরআনের নিম্নোক্ত আয়াতটি, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে তুমি সে বিষয়ে পেছনে পড়ো না। আল কোরআন 17:36। যেসব আইনের উদ্দেশ্য বলি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিয়েছেন, সে একই ধরনের উদ্দেশ্য সাধনে উল্লেখিত আইনগুলোর মূলনীতি হিসেবে ব্যবহার করে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ কিয়াস করা হতো। পক্ষান্তরে যেসব আইনের উদ্দেশ্য বলি কোরআন ও সুন্নাহতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, কিয়াসের মাধ্যমে বিধিবিধান বের করে আনার ক্ষেত্রে সেসব আইনকে মূলনীতি হিসেবে ব্যবহার করা হতো না। এই নীতি অবলম্বনের কারণে এই মাযহাব বিশেষজ্ঞদের বলা হতো আহলুল হাদিস। এ ধারার বিশেষজ্ঞদের কেন্দ্র ছিল মদিনা। অধিকাংশ ক্ষেত্রে মদিনার এই মাযহাবের ফিকহ শাস্ত্র ছিল প্রাত্যহিক জীবনের বাস্তব সমস্যাকে কেন্দ্র করে গঠিত। দেখি সাদৃশ্যপূর্ণ অবস্থার ভিত্তিতে দুই হচ্ছে, আচ্ছা কিয়াস মানে কি এটার? সাদৃশ্যপূর্ণ অবস্থার ভিত্তিতে যুক্তিযুক্তভাবে বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কোনো বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়া। বিশেষজ্ঞের অপর দলটির মতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরিয়ার সব আইনের উদ্দেশ্যে বর্ণনা করেনি, কিন্তু শরিয়ার প্রত্যেকটি আইনের নেপথ্যেই রয়েছে কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ। এই দলের বিশেষজ্ঞগণ নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন প্রতিটি আইনের সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন যেগুলোর নেপথ্য কারণ সুস্পষ্ট নয়। তারপর একই রকমের পরিস্থিতিতে তারা সে আইনগুলোকে প্রয়োগ করেছেন। তাদের এ পদ্ধতির ভিত্তি ছিল কয়েকজন বিশিষ্ট সাহাবীর কর্মপদ্ধতি, যারা বেশ কিছু ওহী ভিত্তিক আইনের নেপথ্য খুঁজে বের করেন, সে অনুসারে সিদ্ধান্ত প্রদান করেছেন। যুক্তি বুদ্ধির ব্যাপক ব্যবহারের কারণে এ দলের আলিমগণ আহলুর রাই হিসেবে পরিচিতি লাভ করেন। এই বিশেষজ্ঞদের কেন্দ্র ছিল ইরাকের কুফার আইনশাস্ত্র প্রধানত বিকশিত হয়েছিল সম্ভাব্য সমস্যার বিষয়টি সামনে রেখে, অর্থাৎ ঘটতে পারে এমন ধরনের বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করা হতো। এরপর সম্ভাব্য পরিস্থিতিকে অনুমান করে তার সমাধান বের করা হতো ও লিপিবদ্ধ করা হতো। তাদের আলোচনার প্রায় তারা এমন প্রশ্ন উত্থাপন করতেন, যদি ব্যাপারটা এমন হয় তাহলে সমাধান কি হবে? উল্লেখযোগ্য এ দুটি ধারা ছিল মূলত সাহাবীগণদের প্রাথমিকভাবে দৃশ্যমান দুটি ভিন্ন পন্থার সম্প্রসারণ মাত্র। বুঝতে পারছেন? হোয়াট ইফার্স, এটা আমার ভালো লাগছে না? হোয়াট ইফ করে দেখো ওদের নাম দিয়েছে হোয়াট ইফার্স। এই বাংলা এটা ট্রান্সলেট করতে পারে নাই, দেখছেন? আছে না, কি বলবে, ভাষায় নাই। হোয়াট ইফার্স। এখন এই যে ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা দেখলাম না, ডিফারেন্সটা কেন হয়েছে, রিজনটা দেখবো আমরা। The different approaches of the Ahlul Hadith and Ahlul Rai scholars may be traced to certain political factors combined with the different socio-cultural backgrounds of the two areas in which their schools of thought flourished. From the time of the last righteous Caliph Ali ibn Abi Talib, the capital of the Islamic State was shifted first to Iraq, then to Syria. আগে ক্যাপিটাল কি ছিল? মদিনা, তারপরে দেন ইরাক, দেন সিরিয়া। Thus the হিজাজ কি? জাস্ট একটা জায়গার নাম। এটা কি, কোন জায়গার নাম? এই যে সৌদি আরবের এই অংশটাকে হিজাজ বলা হয়, মানে মদিনা, জেদ্দা। ওয়েস্টার্ন কোস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, লেফট টু ওয়েস্ট, ওয়েস্টার্ন কোস্ট অফ দ্য আরাবিয়ান পেনিনসুলা ইনক্লুডিং মক্কা and Medina. Thus the Hijaz was spared much of the turbulence and influx of foreign cultures and ideas which took place at the center of the state. ক্যাপিটাল তো এটা না, ক্যাপিটাল ইরাকে হয়েছে, তারপরে সিরিয়াতে হয়েছে, তো হিজাজ কি রক্ষা পাইছে। Much of the turbulence and influx of foreign cultures and ideas which took place at the center of the state. Life in the Hijaz continued to be easygoing and simple due to his isolation. The Hijaz was the home of the Prophet ﷺ and the birthplace of the Islamic State. Consequently, there was an abundance of hadith in this region, as well as a wealth of legal rulings made by the first three generations, Abu Bakr,
Umar and Uthman, may Allah be pleased with them all. এই হিস্ট্রি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কেন ওই যে ডিফারেন্স হয়েছে এটা বুঝতে হবে। On the other hand, Iraq was a new and strange land for Muslims. When the capital of the Islamic State was stationed there, it became a virtual melting point of various cultures and gave rise to a great number of situations and events which were outside the experience of Muslim scholars of the time. Furthermore, because the number of Sahaba who settled there was few, hadith were not nearly as available there as in Hijaz. Indeed, Iraq became the birthplace of fabricated hadith as well as the breeding ground for most of the early deviant sects. Not being able to rely on the validity of the quoted hadith, the scholars of Iraq tended to rely on hadiths which these Iraqi scholars considered accurate, were only accepted after the fulfillment of strict conditions. যেহেতু ইরাকের মধ্যে অনেক সমস্যা শুরু করলো, অনেক মানে বেশি ধরনের ফলস জিনিস আসা শুরু করলো, ফ্যাব্রিকেট হাদিস শুরু করলো, তখন তারা কি করলো, ওইসব স্কলার্সরা খুবই স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ফলো করা শুরু করলো যে এটা ফুলফিল করলে আমরা হাদিস গ্রহণ করবো না গ্রহণ করবো না। এর কারণে কি হলো, অনেক সত্যি হাদিসগুলোকে তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, বিকজ ওদের ক্রাইটেরিয়া স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ওদের স্কলার তারাও কি করবে, ওখানে তো মিথ্যাটাও আছে। মানে এই হিস্ট্রি বলে বোঝা যায় যে তাদের ইন্টেনশন অ্যাকচুয়ালি আছে, কিন্তু সিচুয়েশনের কারণে হচ্ছে তারা মানে বলে না যে ওই স্কলার কেন এই মত দিচ্ছে, পরবর্তীতে দেখা গেল যে এটা সহি না, ওর কেন বলছে, আরে ভাই তার কাছে তো আর কোনো অপশন ছিল না, সে কি করবে? তা আল্লাহই ভালো জানে তাদের সাথে অপশন। এই জন্য আমরা তো হিস্ট্রি পড়ে দেখি কোনো অপশন নাই। আল্লাহ ভালো জানে ভাই, ওটা আমি কিভাবে বলবো, এটা অনেক হিস্ট্রি উনি বলছে অপশন কিভাবে না। আল্লাহ ভালো জানে, আল্লাহ নলেজ আমাদেরকেও দিছে, আমরাও জানতে পারবো ইনশাআল্লাহ এই স্পেসিফিক নলেজ। কি ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ। কোথায় জানিয়েছিলাম, এই দেখেন, not being able to rely on the validity of quoted hadith, the scholars of Iraq tended to rely on hadith which these Iraqi scholars considered accurate, were only accepted after the fulfillment of very strict conditions. The natural result of this development was that the Iraqi school of thought and its scholars depended more on reason and logic rather than on narrated sunnah of the Prophet sallallahu alaihi wasallam. এটা ন্যাচারাল কনসিকুয়েন্স। আপনার কাছে এখন কি করবেন মানে বলুন না, ঠিক আছে, এটা হচ্ছে কি reasons for difference. আচ্ছা, তাহলে কম্পারিজন অফ ফিকহ পড়ে ফেলি, তারপর ওয়েট ডান। কম্পারিজন অফ ফিকহ কি বলতেছে, ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য 4 righteous caliphs, আগের যেটা ছিল, there was no compilation of fatwas, legal rulings which had been made by the Sahaba. The Muslim state was rapidly expanding and everything was in a state of flux, a change, constant change. The practice of narration of hadith had just started, and the early bands of Muslims who formed the core of the state had just become the awesome task of guiding the young Muslim nation. Thus, there were neither the time nor the opportunity for undertaking a compilation of various rulings and opinions held by the Sahaba. Furthermore, the Sahaba themselves tended to view their efforts as ijtihad, not as infallible truths binding on the entire Muslim nation. Infallible truths মানে বুঝছেন? মানে হচ্ছে বলো না কেন? এটা এখন বললেন না, আপনার সাথে বললাম। infallible truths মানে হচ্ছে যে এই সত্যি, এর কোনো ভুল হতে পারে না। সাহাবারা নিজে তাদের ইজতিহাদকে এভাবে দেখতো না তো, মানে এত মানুষ এত ওহী না। So the Sahaba themselves tended to view their efforts at ijtihad not as infallible truths binding on the entire Muslim nation, but merely as opinions applicable to their particular time and situation. This background history explains why there was no compilation of fiqh during the stage of the 4 righteous caliphs, because there was neither the time nor the opportunity for undertaking the compilation of various rulings. Acha. It was during the Umayyad period that the first attempts at the compilation of fiqh legal rulings occurred. With the change of the government structure from caliphate to monarchy during this period, rulings were increasingly being made which went against the Sharia of the rulings of the Sahaba. তারা কালিফরা হচ্ছে মানে বেশি বেশি করে কি বলে মানে ল আনা শুরু করলো, যেটা তাদের মন মতো, শরীরের মতো, সাহাবাদের যেই রুলিং ছিল সেটার এগেন্স্ট যাচ্ছিল। সো কি বললো, with the change of the ঠিক আছে, rulings were increasingly being made which went against the rulings of Sahaba. Those who had studied under the Sahaba in the various centers of Islamic learning realized that if a concerted effort were not made to preserve the early rulings, later generations of Muslims would be unable to benefit from the contributions of Sahaba. তারা চিন্তা করলো, খাইছি এইসব খালিফরা এইসব লিডাররা তো কি উল্টা পাল্টা ল করা শুরু করলো, এত মানে
এটা যদি এখন আমরা প্রিজার্ভ করার জন্য একটা সিস্টেম ডেভেলপ না করি, তাহলে তো এগুলা পরবর্তী জেনারেশন তো এটা পারবে না। এই সাহাবাদের যেই ইয়ার ছিল, কন্ট্রিবিউশন ছিল, মানে তাদের যেই কী বলে রেখে লিগ্যাল রুলিংস ছিল, সেইটা তো প্রিজার্ভ করে রাখতে হবে। তো তখন তারা এটা করলো। Those who studied another Sahaba in the various centers of Islamic learning realized that if a concerted effort were not made to preserve the earlier rulings, later generations of Muslims will be unable to benefit from the contributions of the Sahaba. Accordingly, early scholars of Hijaz collected various fatwas of Abdullah ibn Abbas, Abdullah ibn Umar, and Aisha bint Abu Bakr radiallahu an. Aisha, the third wife of the Prophet sallallahu alaihi wasallam. Similarly, the scholars of Iraq collected the rulings of Abdullah ibn Masud and those of Ali ibn Abi Talib. Unfortunately, none of these early connections have survived in their original form. They are now only known by references made to them in the books of the next generations of scholars. However, a large number of rulings contained in the original connections have been preserved না আমি এতক্ষণ by way of narration in the books of hadith, in history books, as well as in later books of fiqh. এবার যে সেকশন সামারি যেটা আমরা পড়বো আফটার উই আর ডান রিডিং দি বেঙ্গালি কাউন্টার পার্ট। মতবিরোধের কারণ। আহলুল হাদিস এবং আহলুল রাই আলিমদের ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণের পেছনে সক্রিয় ছিল কিছু রাজনৈতিক ঘটনা ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি। ন্যায়নিষ্ঠ চার খলিফার সর্বশেষ খলিফা আলী ইবনে আবু তালিবের শাসনামলে ইসলামী রাষ্ট্রের রাজধানী ইরাকে স্থানান্তরিত করা হয়। পরবর্তীকালে রাজধানীকে সিরিয়ায় নেওয়া হয়। এই কারণে রাষ্ট্রের কেন্দ্র সংগঠিত বিভিন্ন গোলযোগ, বিদেশি সংস্কৃতি ও চিন্তাধারার প্রভাব থেকে হিজাজ অঞ্চলটা কিছুটা মুক্ত ছিল। মক্কা মদিনা আরব উপদ্বীপের পশ্চিম উপকূল, আরব উপদ্বীপের পশ্চিম উপকূল। বিদেশি সংস্কৃতি ও চিন্তাধারার প্রভাব থেকে রাজধানী থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে হিজাজের জীবনযাত্রা ছিল বেশ সহজ সরল ও সাদামাটা। হিজাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবাস ও ইসলামের রাষ্ট্রের জন্মভূমি। ফলে হাদিসের ইসলামের জন্মভূমি বলেন, ইসলামিক রাষ্ট্রের জন্মভূমি। কারণ মদিনাতে যাই মুসলিমদের ফার্স্ট একটা স্টেট হইলো, আগে তো স্টেট ছিল না। ফলে হাদিসের প্রাচুর্যের পাশাপাশি এ অঞ্চলে ছিল প্রথম তিন খলিফা আবু বকর, ওসমান এবং ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রণীত ফিকহ সিদ্ধান্তের এক সুবিশাল ভাণ্ডার। অন্যদিকে ইরাক ছিল মুসলমানদের জন্য সম্পূর্ণ এক নতুন দেশ। সেখানে যখন ইসলামী রাষ্ট্রের রাজধানী স্থাপন করা হলো, তখন তা বিভিন্ন অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির এক মিলন কেন্দ্রে পরিণত হয়। সেখানে এমন অনেক পরিস্থিতি ও ঘটনার উদ্ভব হতে থাকে যেগুলো ছিল ওই সময়ের মুসলিম বিশেষজ্ঞদের অভিজ্ঞতার বাহিরে। আমরা মুসলিম, এই বাঙালিরা যখন অ্যাকসেপ্ট করছে, মুসলিম হয়েছে, কিন্তু বাঙালিদের মধ্যে যেই কালচার ছিল ঢুকে গেছে না, এই গায়ে হলুদ কোত্থেকে আসছে, একটা এক্সাম্পল দিলাম। আরো কত কিছু আমাদের হিন্দু কালচার, অ্যাকচুয়ালি বেঙ্গালি কালচারের মধ্যে আমাদের ঢুকে গেছে না, এটা এক্সাম্পল। আপনি ওয়েস্টার্নরা যখন করবে, মানে অ্যাকসেপ্ট করবে, তাদের একটা কালচার আছে না, সারা জীবন একটা করে আসছে, ওয়াইন খাইয়ে আসছে বা ন্যাংটা হয়ে আসছে, বা মানে আরো কত কিছু আছে ওদের কালচারে। হ্যাঁ, বার্থডে সেলিব্রেট করতেছে, এখন মুসলিম হওয়ার পর দেখা যাচ্ছে সে বার্থডে সেলিব্রেট করতেছে। তো এইসব জিনিসগুলা মানে ইরাকে তো মাত্র ওরা মুসলিম হইলো, আশেপাশে বিভিন্ন কালচারে মানে অনেক কিছু তারা আসা শুরু করলো আর কি। ঠিক আছে, বিশেষ করে যেগুলো ছিল ওই সময় মুসলিম বিশেষজ্ঞদের অভিজ্ঞতার বাহিরে। অধিকন্ত ইরাকে বসবাসকারী সাহাবীদের সংখ্যা কম হয়, সেখানে প্রাপ্ত হাদিসের পরিমাণও ছিল মদিনার তুলনায় কম। কিভাবে হাদিস বর্ণনা করবে? সাহাবারা তো ওখানে কম ছিল, সবচেয়ে বেশি ছিল হচ্ছে মদিনাতে। একই সাথে ইরাকে পরিণত হয় জাল হাদিসের জন্মভূমি এবং প্রথম দিকের অধিকাংশ বিভ্রান্ত দলগুলোর বিকাশ কেন্দ্র। হাদিস জালকারীদের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে হাদিসের বিশুদ্ধতা নিয়ে বিভিন্ন রকম সংশয় সৃষ্টি হয়। ইরাকের বিশেষজ্ঞগণ কেবল তাদের দৃষ্টিতে সঠিক মনে হওয়া হাদিসগুলোকে গ্রহণ করতেন।
অত্যন্ত কঠোর কিছু শর্ত সাপেক্ষে তারা এই হাদিসগুলোকে সিদ্ধান্ত গ্রহণে প্রমাণ হিসেবে ব্যবহার করতেন। ক্রমবিকাশের স্বাভাবিক প্রেক্ষাপটে ইরাকি মাযহাব এবং সেখানকার বিশেষজ্ঞগণ যুক্তি ও বুদ্ধিমত্তার উপর অনেক বেশি নির্ভর করতেন। ফিকহ সংকলন হিজরি 11 থেকে 40, 632 থেকে 661 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ ন্যায়নিষ্ঠ চার খলিফার যুগের সাহাবিগণের দেয়া কোনো ফতোয়া সংকলন করা হয়নি। সে সময় মুসলিম রাষ্ট্র খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, আর সব কিছুই ছিল দ্রুত পরিবর্তনশীল। ব্যাপক হারে হাদিসের বর্ণনা সবে মাত্র শুরু হয়েছিল। প্রথম যুগের বিশিষ্ট সাহাবিগণের নতুন মুসলিম জাতিটিকে দিক নির্দেশনা দেওয়ার গুরুত্বপূর্ণ কাজটি শুরু করেছিলেন মাত্র। তাই সাহাবিগণের ফতোয়া ও মতামতগুলোর সংকলন প্রস্তুত করার মতো সময় সুযোগ কোনোটাই তাদের ছিল না। অধিকাংশ সাহাবিগণ নিজেদের ইজতিহাদি সিদ্ধান্তগুলোকে গোটা মুসলিম জাতির উপর বাধ্যতামূলক মনে করতেন না, বরং তারা সেগুলো নিছক তাদের বিশেষ সময় ও অবস্থার জন্য প্রযোজ্য মতামত হিসেবে বিবেচনা করতেন। উমাইয়া শাসন আমলে ছিল প্রথম ফিকহি সিদ্ধান্তগুলোর একটি সংকলন প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়, কারণ এ যুগে সরকার কাঠামো খিলাফা থেকে রাজতন্ত্রে পরিবর্তিত হওয়ার পর প্রায় সাহাবিগণের মতামতের পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হতো। সাহাবিদের অধীনে যারা পড়াশোনা করেছিলেন তারা অনুধাবন করলেন যে প্রাথমিক যুগের আইনগত সিদ্ধান্তগুলোকে সংরক্ষণ করার সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী যুগের মুসলিম প্রজন্ম সাহাবিদের অবদান থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগ পাবে না। এ কারণেই তারা হিজাজের বিশেষজ্ঞগণ আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আইনগত মতামতগুলো সংগ্রহ করেছিলেন। এভাবে ইরাকি বিশেষজ্ঞগণ আবদুল্লাহ ইবনে মাসউদ, আলী ইবনে আবু তালিবের আইনগত মতামতগুলো সংকলন করেন। দুর্ভাগ্যবশত এসব সংকলনে কোনোটাই আদি রূপে টিকে নেই, তবে পরবর্তী প্রজন্মের বিশেষজ্ঞদের লেখা গ্রন্থগুলোতে উল্লিখিত তাদের উদ্ধৃতিগুলো থেকে তাদের মতামত জানা যায়। আদি সংকলনগুলোর অনেক আইনসঙ্গত সিদ্ধান্ত ও মতামত হাদিস, ইতিহাস ও পরবর্তী যুগে রচিত ফিকহের গ্রন্থগুলোতে সংরক্ষিত আছে। অধ্যায় সারাংশ উমাইয়া শাসন আমলে ফিকহ সংকলনের প্রথম উদ্যোগ নেওয়া হয়। এই যুগের বিশেষজ্ঞগণ প্রথম উদ্যোগ নেওয়া হয়। এটা যদি আপনি একদম গিয়ে করে বলতে চান, এটা একটু না, এটা উদ্যোগই ভাই। আপনি যেটা বলতেছেন সেটাতে ওইটাই আসবে, মানে আপনি যেটা মানে নিচে একটা বর মতন একটাই আসবে যদি ওটাই করতে চান আপনি। আচ্ছা, এই যুগের বিশেষজ্ঞগণ সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে দুটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েন। তাদের দলকে আহলুল হাদিস এবং আহলুর রায় নামে অভিহিত করা হয়। ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষজ্ঞ আলিমদের ছড়িয়ে পড়ার কারণে ব্যক্তিগত ইজতিহাদের পরিমাণ অনেক বেড়ে যায়। এভাবে বেশ কয়েকটি নতুন মাযহাবের বিকাশ লাভ করে। ন্যায়নিষ্ঠ বিশেষজ্ঞ আলিমগণ উমাইয়া খলিফাদের দরবার পরিহার করায় ইজমা ও পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থার নীতিমালা প্রায় বিলুপ্ত হয়ে যায়। উমাইয়ারা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই ইসলামের মৌলিক নীতিমালা সংরক্ষণ করতে খিলাফতের কেন্দ্র থেকে দূর দূরান্তে ছড়িয়ে পড়া বিশেষজ্ঞগণ নিজেরাই ব্যক্তিগত পর্যায়ে সাধ্যানুযায়ী হাদিসের উপর নির্ভর করতেন, আর তারাই সবচেয়ে প্রখ্যাত সাহাবিদের আইনগত সিদ্ধান্তগুলো সংকলনের উদ্যোগ নেন। সামাজিক অস্থিরতা ও গোলযোগ ছিল এই যুগের নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে রেগুলার অ্যাক্টিভিটি। এ সময় বেশ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক উপদলের সৃষ্টি হয়। এ যুগের প্রথমবারের মতো দল কেন্দ্রিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সমর্থনে ব্যাপক পরিমাণ জাল হাদিসের বিস্তার লাভ করে। ফলে বিশেষজ্ঞগণ হাদিস সংকলন ও হাদিসের যাচাই বাছাই পর্যালোচনার প্রয়োজনীয়তা অনুভব করেন। আব্দুল হাকিম ভাই, সেকশন সামারি।
The first attempts at compilations of fiqh were made during the period of the Umayyads. The scholars of fiqh during this period followed two main trends in making their rulings, that of Ahlul Hadith, the people of Hadith, and that of Ahlul Ra'y, the people of opinion. With the dispersion of scholars, there was a marked increase in their individual istihads. The overall result was the evolution of a number of new madhabs. তারপরে both the principle of ijma and that of consultative government were lost due to the scholars' avoidance of the degenerate Umayyad court. আস্তে আস্তে ভেঙে মানে করতেছে, মানে আস্তে আস্তে আরো খারাপ হতে যাচ্ছে, ঠিক আছে? Both the principles of ijma and that of the consultative government were lost due to the scholars' avoidance of the Umayyad court. In order to preserve essential Islamic principles in the face of Umayyad divergence from the Sunnah, in order to preserve the essential Islamic principles in the face of Umayyad divergence from the Sunnah, the dispersed scholars relied on frequent narrations of Hadith and compiled the legal rulings of the most prominent jurists among the Sahaba. তখন কি করলো? Dispersed scholars-রা rely করলো on frequent narrations and compiled the legal rulings of the most prominent jurists among the Sahaba. Fifth হচ্ছে social unrest and turmoil were prevalent during this period. টার্মোইল মানে কি বলবো? Turmoil মানে হচ্ছে destruction, মানে যে state of uncertainty, disturbance, অশান্তি কাইন্ড অফ a state of great disturbance, confusion, or uncertainty. Social unrest and turmoil were prevalent during this period, and a number of religious sects and political factions came into being. The fabrication of hadith in support of sectarian views arose during this stage for the first time. Scholars therefore saw a need to compile and critically analyze the hadiths. এখানে critically analyze মানে এখানে basically criticism এর criticism মানে এইটা না, disapproval এটা না, এই যে the analysis and judgment of the merits and faults of a literary work. Analysis করা যে কি কি ভালো দিক, কি কি খারাপ দিক আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটাকে বলা হয় criticism, hadith criticism. Therefore so I need to compile এই ফ্যাব্রিকেশনের কারণে, ফ্যাব্রিকেশন কেন করছে মানুষ? তাদের নিজের মতকে সাপোর্ট করার জন্য, সেকেন্ড ভিজকে। এটা ফার্স্ট টাইম এখানে হইলো, এবং স্কলার্স তখন কী করলো যে হ্যাঁ এখান থেকে বাঁচতে হবে, তখন তারা হাদিস ক্রিটিসাইজ করার, কম্পাইল করার শুরু করলো। সো আর নিড টু কম্পাইল, ঠিক আছে? সো এই ছিল আমাদের সেকশন 2, সেকশন 3 এটা না, the third stage building, and the end of our session. Subhanakallahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. Any mistakes are from me and shaitan, and Allah and His Messenger are free from it. هذا والله أعلم ونسبة العلم إليه أسلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.